জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি ব্রজুলাল কলেজ, খুলনা হতে সংযুক্ত হচ্ছি। আজকে আমাদের আলোচনা শ্রেণী এবং বিষয় বাংলা সম্মান তৃতীয় বর্ষ, বিষয় কোড 23-10-05। কোর্সের নাম বাংলা ছোট গল্প এবং এটি আমার লেকচার ক্রম 1, অর্থাৎ এটি আমার প্রথম লেকচার। লেকচারের শিরোনাম রবীন্দ্রনাথের ছোট গল্প, অতিথির বিষয় ভাবনা ও শিল্পমূল্য। অর্থাৎ আমাদের থার্ড ইয়ারে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কয়টি ছোট গল্প রয়েছে, এক রাত্রি, মধ্যবর্তিনী, শাস্তি, সমাপ্তি, অতিথি, খোদিত পাষাণ, স্ত্রীর পত্র ও সমস্যা পূরণ, এখান থেকে আমরা অতিথি গল্পটি আজকে বেছে নিয়েছি। রবীন্দ্রনাথের ছোট গল্প অতিথির বিষয় ভাবনা এবং শিল্পমূল্য আমাদের আলোচ্য বিষয়। শ্রেণী বাংলা তৃতীয় বর্ষ সম্মান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো এবং আমার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন জুম ক্লাসে সংযুক্ত হয়ে উপকৃত হবে। আমরা স্লাইডে চলে যাচ্ছি। রবীন্দ্রনাথের ছবি। রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই টুকটাক জেনে আসি এবং পড়ে আসি। ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে মৃত্যুবরণ করেন। 80 বছর 3 মাস তিনি বেঁচে ছিলেন। এখন এত বড় মাপের একজন গল্পকারকে, লেখককে শুধু একটি বিশেষণে বিশেষায়িত করা বেশ বলা যায় যে আমার সংকোচন নীতিই বলা যায়। কিন্তু আসলে আমি যখন লেকচার দিব সেটা হয়তো এভাবে বলবো না, কারণ রবীন্দ্রনাথ মূলত কবি, অবশ্যই কবি। এখন রবীন্দ্রনাথের যে বিরাট সৃষ্টি সম্ভার, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে কাব্য প্রায় 52টি, নাটক 38টি, উপন্যাস 13টি এবং প্রবন্ধ সংগ্রহ 36টি প্রবন্ধ বই এবং গান প্রায় 1915টি। এর একটু আকপিচ হতেই পারে। কি লেখেননি তিনি? 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম, সেখানে বেড়ে ওঠা। সাথে সাথে পারিবারিক যে আবহ ছিল, সেই আবহ হচ্ছে তার সাহিত্য সমৃদ্ধি বা সৃষ্টির জন্য অনুকূল। তার পরিবারে অনেকেই সাহিত্যিক এবং শিল্পী ছিলেন। সেই হিসাবে রবীন্দ্রনাথ একটি পরিবেশ পেয়েছিলেন। পৃথিবীর যে কয়েকজন রোমান্টিক কবি আছে, গীতিকার আছে, তার ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর একজন। কিন্তু যে বিষয়টি, যে সাহিত্যের অঙ্গনটি আমাদের কর্ষিত ছিল না, সমৃদ্ধ ছিল না, কেউ হাতই দেননি, সেটি হচ্ছে বাংলা ছোট গল্প। তার আগে আর কেউ লেখেননি। অর্থাৎ বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। আর যেহেতু আজকের ক্লাসে আমরা অতিথি ছোট গল্প পাঠ করছি, আলোচনা করছি, সমালোচনা করছি, তাই আমরা তার নামের আগে ছোট গল্পকার শব্দটি বসিয়েছি। কিন্তু মূলত তিনি কবি এবং বাংলা সাহিত্যের, সভ্যতার, সংস্কৃতি সবচেয়ে উজ্জ্বল বলা যায় ব্যক্তিত্ব। অর্থাৎ কেউ কেউ বলেন এভাবে যে রবীন্দ্রনাথ একাই বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে 100 বছর এগিয়ে দিয়েছেন। আমরা তার রচিত অতিথি ছোট গল্পটি পাঠ করছি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই গল্পটি পাঠ করে আমাদের প্রিয় শিক্ষার্থীরা কি কি বিষয় শিখবে, এটা একটা প্রথমেই আমরা একটা ধারণা দিয়ে দিতে পারি যে এই গল্পটি পাঠ করে প্রিয় শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো এমন: একটি বোহেমিয়ান কিশোরের মনের খবর ও তার বৈচিত্র্যপূর্ণ আচরণ এবং তাকে ঘিরে কয়েকটি চরিত্র সম্পর্কে জানতে পারবে। এবং এই যে চরিত্রটি,
বহেমিয়ান কিশোর বা বালক সে হচ্ছে তারাপদ, যে বারবার তার ঘর থেকে, গ্রামের বাড়ি থেকে ছুটে বের হয়ে যায়। ছুটে বের হয়ে বলতে বাড়ি ছাড়া হয় নিজে থেকেই, বাইরের কোনো কিছু তাকে টেনে নিয়ে যায়। সেই শিল্পিত মনের যে সমস্ত আকাঙ্ক্ষা, সে দেখার জন্য পাগল হয়ে থাকে। সেই বিষয়ে যে বালক মনের, কিশোর মনের নানা বৈচিত্র্যপূর্ণ যে আচরণ, সেই অনুভবগুলো আমরা এখানে দেখতে পাবো এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা সেটা বুঝতে পারবে। 2, সেই সময়ে পূর্ববঙ্গের প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল? রবীন্দ্র ছোট গল্পে এর প্রভাব বিষয়ে আমাদের প্রিয় শিক্ষার্থীরা জানতে পারবে। এখন পূর্ববঙ্গের প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল, কেন এই প্রসঙ্গে? প্রসঙ্গটা এজন্য যে রবীন্দ্রনাথ ঊনবিংশ শতকের শেষ দশকে, অর্থাৎ 1890 পরবর্তী সময় তিনি পূর্ববঙ্গে চলে আসেন। তাদের যৌথ পরিবারের যে জমিদারি ছিল, কুষ্টিয়া শিলাইদহ থেকে শুরু করে প্রতিশর, শাহজাদপুর এই অঞ্চলে, পাবনা দিয়ে, কুষ্টিয়া দিয়ে, তার দেখভাল করার দায়িত্ব পড়ে রবীন্দ্রনাথের উপরে। এবং প্রথম দিকে তিনি কিন্তু একাই এসেছিলেন, জমিদার বাবু হিসাবে একা এসেছিলেন, কিন্তু তার বুকের ভিতরে ছিল রোমান্টিক একজন লেখক। আর পূর্ববঙ্গের যে প্রকৃতি, পলল গঠিত যে নদী, নদীর বুকে পাল তুলে যে মাঝি গান ধরে, আর সেই নৌকোয় যে সমস্ত মানুষেরা থাকে, সেই মানুষদের আছে নানা রকমের গল্প। দূর থেকে কবি দেখতেন, ছোট গল্পকার দেখতেন, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ দেখতেন, ছিন্নপত্রের লেখক রবীন্দ্রনাথ দেখতেন, গীতিকার রবীন্দ্রনাথ দেখতেন। তিনি দেখতেন জ্যোৎস্নার আকাশ, শ্রাবণের বৃষ্টি, ভাদ্রের ভরা পদ্মা, এগুলো দেখে তার যে রোমান্টিক হৃদয় সেটা ভরে উঠত এবং তিনি সৃষ্টিশীলতায় মেতে উঠতেন। প্রিয় শিক্ষার্থীরা, একটি সাহিত্য শুধু শুধু বের হয় না, মনের বা হৃদয়ের যে অনুভব, সেটি যখন ব্যক্তির বা সৃষ্টিশীল কোনো মানুষের হৃদয় রসে জারিত হয়ে বহিঃপ্রকাশ ঘটে, তখন সেটি সাহিত্য হয়। অনুভব তো তোমার আছে, আমার আছে, অনেকেরই আছে, কিন্তু প্রকাশভঙ্গির কারণে, হৃদয় গ্রাহীর কারণে, সৃষ্টিশীলতার কারণে তিনি রবীন্দ্রনাথ হন। তো যাই হোক, সেই পূর্ববঙ্গের যে প্রাকৃতিক পরিবেশ, সেটি আমরা এখানে এই গল্পের ভিতর দিয়ে জানতে পারবো। অর্থাৎ 1895 সালে এই গল্পটি লিখিত। 1895 সালে, তাহলে এখান থেকে 125 বছর আগে পূর্ববঙ্গের যে প্রাকৃতিক অবস্থা ছিল, সেই যে প্রাকৃতিক অবস্থা, তার রূপ চেহারা এখন অনেক বদলে গিয়েছে। আমরা আমাদের আমাদের গ্রাম সব প্রায় শহর হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চলে গিয়েছে সেখানে। সুতরাং সেই গ্রামের সাথে এখনকার গ্রামের যে তুলনা, সেটা কিন্তু করলে হবে না। অতিথি ছোট গল্পের গতি ও ভাষা। এই অতিথি ছোট গল্পে আমাদের তারাপদ চরিত্রটির যেমন গতি, সাথে সাথে নদীর একটা গতি আছে, প্রকৃতির একটা গতি আছে, এবং গদ্যের একটা গতি আছে। সাথে সাথে এই যে প্রাসঙ্গিকভাবে চরিত্রগুলো, ঘটনার যে চলমানতা, এর সাথে তেমন যদি ভাষা না হয়, তাহলে তো মিলবে না। সব মিলে চরিত্র, পরিবেশ এবং সেই অনুযায়ী প্রকাশের যে ভাষা, সেটি আমরা এখানে আমাদের প্রিয় শিক্ষার্থীরা জানতে পারবে। বালক তারাপদ চরিত্রের মাধ্যমে বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। বালক তারাপদ কেন যাত্রার পালায় যোগ দেয়? কীর্তনের সুর কানে আসলে তারাপদ কেন ঘরে থাকে না? পাঁচালী কাকে বলে? রথের মেলায় আমরা ছোটবেলায় যেতাম কি যেতাম না? কারো কোনো অভিজ্ঞতা আছে কিনা? এখন রথের মেলা কি সব জায়গায় হয়? অথবা বাঙালির যে বারোয়ারি মেলা, নানান ধরনের, অর্থাৎ আমরা বলে থাকি যে 12 মাসে 13 পার্বণ, বাঙালির সেই দিনগুলি, তার একটি পরিচয় আমরা এখানে পাবো। সাথে সাথে বাঙালি সংস্কৃতির যে সমস্ত রূপ রূপান্তর, অর্থাৎ এখনকার সাথে হয়তো মিলবে না, কিন্তু আমাদের যে সেই হারিয়ে যাওয়া 100 বছর আগের যে গ্রাম, পল্লী গ্রাম বলতে যেটা আমরা বোঝাতাম, সেই জিনিসগুলো আমরা এখানে পাবো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আলোচনায় আছি সরকারি ব্রজুলাল কলেজ থেকে মোহাম্মদ আতিকুজ্জামান আতিক, প্রভাষক, বাংলা বিভাগ, বাংলা সম্মান, তৃতীয় বর্ষ।
আলোচনার বিষয় বাংলা ছোট গল্প 1 এবং রবীন্দ্রনাথের ছোট গল্প অতিথি। এটি আজকে আমাদের আলোচনার বিষয়। অতিথি গল্পের প্রধান চরিত্রগুলো আলোচনা। এখানে যদি আমরা দেখি যে মূল চরিত্র বা প্রধান চরিত্র হচ্ছে তারাপদ, 1 নম্বর চরিত্র তারাপদ, এবং তাকে ঘিরেই অন্য চরিত্রগুলো আবর্তিত। গল্পের শুরুতে আমরা দেখি যে কাঠালিয়া জমিদার মতিলাল বাবু এবং তার স্ত্রী অন্নপূর্ণা সাথে চারুশশী তাদের মেয়ে নিয়ে যখন নৌকায় করে এক জায়গা থেকে তাদের নিজ গ্রামে ফিরছে, ঠিক ওরকম একটা সময় মাঝপথে তারাপদ তাদের নৌকায় ওঠার ইচ্ছা প্রকাশ করছে এবং নন্দীগ্রাম নামে একটি গ্রামে সে নেমে যাবে। এরকম একটা জায়গা থেকে গল্পটার শুরু। আমরা একটুখানি বইতে টেক্সটে একটু দেখে নিই জায়গাটা, যে শুরুটা অল্প একটু আমরা পাঠ নিচ্ছি এভাবে। অতিথি গল্পের পাঠ নিচ্ছি। কাঠালিয়া জমিদার মতিলাল বাবু নৌকা করিয়া সপরিবারের স্বদেশে যাইতেছিলেন। পথের মধ্যে মধ্যাহ্নে নদী তীরের এক গঞ্জের নিকট নৌকা বাঁধিয়া পাকের আয়োজন করিতেছেন। এমন সময় এক ব্রাহ্মণ বালক আসিয়া জিজ্ঞাসা করিল, বাবু, তোমরা যাচ্ছ কোথায়? প্রশ্নকর্তার বয়স 15-16 অধিক হইবে না। আমরা এখানে দেখিয়েছি যে তারাপদ গল্পের শুরুতে 15-16 বছরের বালক বা কিশোর আমরা বলতে পারি, আর 2 বছর যেহেতু কাঠালিয়া জমিদার মতিলাল বাবুর সাথে তাদের গ্রামে ছিলেন, সুতরাং শেষে গিয়ে 17 বা 18, অর্থাৎ যখন তার বিয়ের আয়োজন করা হচ্ছে। এমন মতিলাল বাবু উত্তর করিলেন, কাঠালে, মানে কাঠালিয়াকে সংক্ষিপ্ত আকারে কাঠালে। ব্রাহ্মণ বালক কহিল, আমাকে পথের মধ্যে নন্দী গায়ে নামিয়ে দিতে পারে? বাবু সম্মতি প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? ব্রাহ্মণ বালক কহিল, আমার নাম তারাপদ। গৌরবর্ণ, ছেলেটিকে বড় সুন্দর দেখিতে, একটুখানি বর্ণনা না দিলে নয়, লোভ সামলাতে পারছি না। বড় বড় চক্ষু এবং হাস্যময় ওষ্ঠাধরে একটি সুললিত সৌকুমার্য প্রকাশ পাইতেছে। পরিধানে একখানি মলিন ধুতি, অনাবৃত দেহখানি সর্বপ্রকার বাহুল্য বর্জিত। কোন শিল্পী যেন বহু যত্নে নিখুঁত নিটোল করিয়া গড়িয়া দিয়াছেন, যেন সে পূর্বজন্মে তাপস বালক ছিল এবং নির্মল তপস্যার প্রভাবে তাহার শরীর হইতে শরীরাংশ বহুল পরিমাণে ক্ষয় হইয়া একটি সম্মানার্জিত ব্রাহ্মণ্য শ্রী পরিস্ফুট হইয়া উঠিয়াছে। অর্থাৎ এটি হচ্ছে ছোট গল্পের আলোচনা বা কাহিনী শুরুতে এসে একটানে যে নায়ক তারাপদ, তার সম্পর্কে গল্পকারের একটি চমৎকার বর্ণনা, এটা আমরা এখানে প্রথমে পাচ্ছি। চারুশশী গল্পের প্রথম দিকে 9 বছরের বালিকা, এখনকার সময় আমরা তাকে শিশুই বলি, তখনকার সময় যেহেতু 11 বছরে বিয়ে দিয়ে দেয়া হতো, এবং যাকে বলা হয় যে গৃহস্থের বাড়িতে যদি 11 বছরের কন্যা বিয়ে না হয়ে আরো 1 বছর সামনে যায় বা যেতে থাকে, 12 অথবা 13 হয়, তাহলে সেই বাড়ির যে গৃহকর্তা, তার সমাজে মুখ দেখানো খুব কষ্টকর হয়ে যায়। এমন একটি সময় ছিল, যদিও এখন নিয়ম বদলেছে এবং শরীর বিজ্ঞান বা ডাক্তার বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান এটাকে কোনোদিনই সমর্থন করে না যে 9 বছরে একটি বালিকার বিয়ে হবে বা 11 বছর বয়সে একটি বালিকার বিয়ে হবে। সেই চারুশশী তারাপদকে সরাসরি সামনে পছন্দ করে না, কিন্তু তারাপদর সবকিছু কাজের প্রতি তার একটি ঈর্ষা আছে। অর্থাৎ তারাপদ পারে, তারাপদকে সবাই তোয়াজ করে, কিন্তু আমাকে করে না, আমি পারি না, এজন্য মনে মনে সে প্রতিযোগিতায়ও নামে। এবং আমরা দেখি যে তারাপদ যখন কাঠালিয়া জমিদার মতিলাল বাবু বাড়িতে আশ্রয় নেয়, তার জন্য মতিলাল বাবু স্কুলের হেডমাস্টার ডেকে এনে বা শিক্ষক ডেকে এনে তাকে ইংরেজি পড়ানো শেখানোর চেষ্টা করে, এবং সেই সময় কিন্তু চারুশশীও ইংরেজি শিক্ষার নামে মূলত সেই গৃহশিক্ষকের ক্লাসগুলোই মূলত নষ্ট করে দেয়। এমন সোনামণি, সোনামণি হচ্ছে চারুশশী বান্ধবী। খুব দুর্ভাগ্যজনক হলেও সত্য এই যে সেই সময়ে এরকম শিশুরা, তাদেরকে বিবাহ দেওয়া হতো এবং তারা বিধবা হতো।
চারুশশীর সমবয়সী বান্ধবী যে কিনা 5 বছর বয়সে বিধবা হয়েছে। এবং এই বিধবা সংকট আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প এবং উপন্যাসে আমরা দেখেছি। বিশেষ করে আমাদের প্রথম দিককার ঔপন্যাসিক কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, এ সমস্ত উপন্যাসে আমরা দেখেছি যে হীরামালিনী, রোহিণী, এ সমস্ত চরিত্রগুলো কিন্তু সংকটে পড়েছে। আমাদের রবীন্দ্রনাথের চোখের বালি তো আমরা দেখেছি, বিনোদিনী। এই চরিত্রগুলো অনেকটা সেই সোনামণির প্রতিনিধিত্ব করে। মাত্র 5 বছরে সে বিধবা হয়েছে। সোনামণি খুব সহজ সরল গ্রামের একটি মেয়ে এবং তার বাবা নেই, মায়ের কাছেই সে বড় হচ্ছে, কিন্তু বিধবা। এবং ওই গ্রামে, কাঠালিয়া গ্রামে যখন তারাপদের প্রবেশ ঘটে এবং এক টানে সে গ্রামটা চষে বেড়ায় এবং সোনামণির সাথে তার পরিচয় হয়ে যায়, ভালো একটি সম্পর্ক হয়। সোনামণি এসে চারুশশীর কাছে যখন তারাপদ সম্পর্কে বলতে যায়, তখন চারুশশী মনে মনে ঈর্ষান্বিত হয় যে আমি এই গল্পটি সোনামণিকে বলবো বলে ভেবেছিলাম, কিন্তু সেই সোনামণি কিনা তারাপদের সাথে একটি চমৎকার পরিচয় পর্ব হয়ে গিয়েছে। এটিও তার কেমন যেন সহ্য হয় না। অর্থাৎ এইটুকু বয়সের যে সমস্ত শিশু কিশোর বা বালক বালিকাদের যে মনের অবস্থা হয় সেটি। এরপরে প্রধান চরিত্রতে যদি আমরা আরো আলোচিত চরিত্রে যাই, সেটা হচ্ছে কাঠালিয়ার জমিদার মতিলাল বাবু ও তার স্ত্রী অন্নপূর্ণা, যাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিল আমাদের নায়ক তারাপদ। এবং তারা শেষ পর্যন্ত তাদের মেয়ে, তাদের কন্যা চারুশশীর জন্য পাত্র হিসাবে, সুপাত্র হিসাবে তারা নির্ধারণ করেছিল তারাপদকে। এবং তারা দেখেছিল যে বিচার করে যে তারাপদ আমাদের কন্যাকে পাত্রস্থ করার মতোই একজন ব্যক্তিত্ব। কিন্তু শেষ পর্যন্ত তারাপদ সেখানে আর থাকেনি। কোনো বন্ধনে যে বাধা পড়া, স্থিতিশীল হওয়া, সেটি কিন্তু তারাপদ চরিত্রে নেই। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা প্রধান চরিত্র হিসাবে তারাপদ চরিত্রটিকে একটু বিশ্লেষণ করতে চাই, যেহেতু গল্পের নায়ক তারাপদ এবং তার যে বিশেষণ এসেছে এভাবে যে সে হচ্ছে ব্রাহ্মণ বালক, সেই প্রধান চরিত্র যাকে ঘিরে আবর্তিত হয়েছে গল্পটি। নদীর মতোই গতিশীল তারাপদ, নানা বিষয়ে জগতের সবকিছু সে জানতে চায়, তার আগ্রহের শেষ নেই। আবার একটা কিছু নিয়ে সে যে খুব বেশি দিন স্থিতিশীল সেটিও বলা যাবে না। আমি এই জায়গাটা একটু বিশ্লেষণ করতে যাই। এই 3টা লাইন, নদীর মতোই গতিশীল তারাপদ। নদী দিয়ে শুরু গল্পটি এবং নদীর বুকে নৌকা স্রোতে ভেসে যাচ্ছে, আবার নৌকাটা ভাসান দিচ্ছে 10 দিনের জন্য। এবং তারাপদ যখন সেই কাঠালি গ্রামে যাচ্ছে, কাঠালিয়ায়, এবং জমিদার বাবুর বাড়িতে যখন আশ্রয় মানে আছে 2 বছর পর, আবার যখন নদীর উপর দিয়ে অন্য কোথাও রথের মেলার কারণে সেই সারি সারি নৌকা যাচ্ছে, তখন কিন্তু তারাপদ বেরিয়ে পড়ছে। নদীর একটা ভূমিকা রবীন্দ্র সাহিত্যে খুব বেশি আছে। নদী, শ্রাবণ, ভাদ্রের ভরা নদী এবং নীল আকাশ, পূর্ববঙ্গের প্রকৃতি। এখানে একটুখানি বলে রাখি আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য যে রবীন্দ্রনাথ যে কলকাতায় জন্মেছিলেন, সেই কলকাতার যে প্রাকৃতিক পরিবেশ আর আমাদের পূর্ববঙ্গের প্রাকৃতিক পরিবেশ কিন্তু আলাদা। কলকাতা শহরের বুকে এরকম কিন্তু পলল গঠিত নদী পাওয়া যাবে না, এরকম বদ্বীপভূমি কিন্তু পাওয়া যাবে না, এরকম সবুজ প্রকৃতি কিন্তু পাওয়া যাবে না। অথবা সেই তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই যে কলকাতার বাইরে বীরভূমে যে শান্তিনিকেতন রচনা করেছিলেন বা শ্রীনিকেতন তৈরি করেছিলেন, সেখানেও কিন্তু লাল মাটি, এবং সেখানের কিন্তু বীরভূমের মাটি কিন্তু রুক্ষ। সেখানে আমি গিয়েছি, সেখানকার পরিবেশ, বৃক্ষ কিন্তু আলাদা। সেখানে তাল, তমাল বা শাল এগুলো প্রাধান্য বেশি, মহুয়ার গন্ধ বেশি। কিন্তু আমাদের এখানে যে বৃষ্টি স্নাত যে জলে এবং পলল গঠিত যে বদ্বীপভূমির যে ভূমি এবং তার যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু আলাদা। তা সেই প্রকৃতির সন্তান মতোই তারাপদ। আমার মাঝে মাঝে বলতে এরকম ইচ্ছা হয় যে মানব শিশু তারাপদ নয়, তারাপদ হচ্ছে প্রকৃতির শিশু, একেবারে মিশে আছে। সে তো ঘরে থাকে না, প্রকৃতিটাকে ডাকে, নদীটাকে ডাকে, যাত্রার সুর এবং কীর্তনের সুর তাকে ডাকে। এভাবে অর্থাৎ মনে পড়ে যাচ্ছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর সেই অপু এবং দুর্গার কথা, প্রকৃতি কন্যা এবং সেই শিশু। তারা নানা বিষয়ে জগতের সবকিছু সে জানতে চায় একেবারে,
অর্থাৎ সে একটু বেড়ে উঠছে, তার জ্ঞান বুদ্ধি বাড়ছে। কিন্তু কথা হচ্ছে যে একটি চরিত্র, প্রিয় শিক্ষার্থীরা, বা একটি মানুষ যখন 24, 25 বা 30 বছরের তার বয়স হয়, তখন সে একটা পরিপূর্ণতার দিকে সে অগ্রসর হয়। কিন্তু যখন তার বয়স 15, 16, 17, সে কিন্তু নূতন জগতে পদার্পণ করছে এবং বিচার করার ক্ষমতা হচ্ছে কেবল। এরকম সময় যদি তার কারো মনে এরকম চাটন থাকে এবং এরকম বোহেমিয়ান থাকে যে বাইরে যা কিছু আছে সব দেখবো, ঘুরবো, তাহলে কিন্তু সেই তারাপদকে তার ভিতরে আমরা পাবো। এবং আমার কেন জানি মনে হয় যে আমাদের এই 14, 15 বছর, 16 বছর যখন বয়স হয়, তখন কিন্তু আমাদের বুকের ভিতরে, আমাদের প্রত্যেকের ভিতরে একজন তারাপদ বাস করে। তার আগ্রহের শেষ নেই, সবকিছুতেই আগ্রহ, এবং আমাদের এই বয়সটা এরকম আগ্রহ। আবার একটা কিছু নিয়ে যে সে খুব বেশি দিন স্থিতিশীল, সেটিও বলা যাবে না। সে এক জায়গায় স্থির নেই, বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়। তবে মানব মনের সাথে প্রকৃতির যে নিবিড় সম্পর্ক ও এর প্রভাবে মানুষের অতলান্তিক হৃদয়ে চলে বৈচিত্র্যপূর্ণ খেলা, সেটি আমরা তারাপদ চরিত্রে দেখতে পাই। বৃষ্টি হলে মন খারাপ হয়, সেই কালিদাসের কথা, যে আষাঢ়ের প্রথম দিনে মিলিত সখীজন তারা হয়ে যায় অন্যমনা, কি আর কথা তবে যদি সে দূরে থাকে, যে চায় কণ্ঠের আলিঙ্গন। মিলিত সুখীজন দুজন এক জায়গায় বসে আছে, এবং আষাঢ় বা শ্রাবণের ধারা যখন ভরে, তখন দুইজনকেই কেমন ভাবুক করে তোলে। তা সেই প্রকৃতি মানব মনের উপরে বৈচিত্র্যপূর্ণ প্রভাব ফেলে এবং আচরণ, মানুষের আচরণ বদলে দেয়, ভাবায় মানুষকে। এটি 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 খুবই একটি একটি সবুজ দৃশ্য, জঙ্গলের দৃশ্য যদি আমাদের সামনে আসে, আমরা কিন্তু সেটি দেখতে থাকি। অথবা যদি আমি বলি যে কক্সবাজার চলে গেলাম, সেই পাহাড় এবং সমুদ্র যেখানে এক জায়গায় মিলিত হয়েছে, সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে যদি সমুদ্রের ঢেউ আমি দেখতে থাকি, আমার চারপাশে কেউ নেই, আমার মনে হয় যে আমি পবিত্র হয়ে যাই, পবিত্র হয়ে যাই। বিশ্ব চরাচর, মহাবিশ্ব এবং স্রষ্টা সম্পর্কে আমি সচেতন হয়ে যাই। আমার কাম, ক্রোধ, লোভ, প্রতিদিনকার জীবনের যে সংসার, রাষ্ট্র, সেগুলো সব ভুলে আমার মনে হয় যে আমি আর মানুষ নেই, আমি প্রকৃতির একটি অনুষঙ্গ মাত্র। একটু হয়তো বেশি চলে যাচ্ছে অন্যদিকে, কিন্তু এগুলো এরকম আমার মনে হয়েছে। আর্টের প্রতি বা বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গের প্রতি তারাপদের শিল্পী হৃদয়ের প্রকাশ দেখা যায়, এটা আছে। অর্থাৎ আমাদের যে বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ ছিল, সেই অনুষঙ্গগুলো এখন আন্তর্জাতিক বিশ্বের চাপে হোক আর প্রভাবে হোক, স্যাটেলাইট অথবা আমাদের মোবাইল ফোনের কারণে হোক, আমরা সেগুলো কিন্তু হারাতে বসেছি অথবা পরিবর্তিত হচ্ছে। কিন্তু এখান থেকে 125, 30 বা 150 বছর আগে আমাদের বঙ্গে যে সমস্ত যাত্রা, পালাগান, কীর্তন, বাঁশি, তারপরে পাঁচালী, কথকতা, তারপরে আরো যদি বলি যে রামায়ণ, মহাভারত, যে ছন্দ করে সুর করে করে পড়া সনাতন ধর্মের বাড়িতে বাড়িতে, সে বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, বিবর্তিত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। সে জিনিসগুলো কিন্তু তারাপদ চরিত্রের উপরে ব্যাপক প্রভাব ফেলে এবং তাকে বারবার টেনে বাইরে নিয়ে যায়। কাঠালিয়ার জমিদার মতিলাল বাবুর পরিবার সদস্য হয়ে গ্রামে সবার মন জয় করে যখন জমিদার তার নিজ মেয়ে চারু শশীর জন্য পাত্র হিসেবে তারাপদকে নির্বাচন করে, তখন তারাপদ আর দেরি করে না। তারাপদ চরিত্রের এটি একটি বড় বিষয়। এই বয়সে সে বন্ধনে আবদ্ধ হতে চায় না। বন্ধন যদি তার কোনো কিছুর সাথে হয়ে থাকে, সেটি হচ্ছে প্রকৃতি, অজানার প্রতি জানার একটি আগ্রহ। এই বন্ধনে সে আবদ্ধ, সেখান থেকে মুখ ফেরাতে পারে না। সামাজিক, পারিবারিক বন্ধন তাকে ধরে রাখতে পারে না এবং সে বন্ধন ছিন্ন করে আবার তার সেই চলার গতিতে পার বাড়ায়। এভাবেই তারাপদ বোহেমিয়ান মন নিয়ে সামনে দিকে এগিয়ে চলতে থাকে। আমরা এই এই কারণেই তারাপদ চরিত্রটিকে বোহেমিয়ান বলেছি। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। অতিথি গল্পে প্রকৃতির প্রভাব, যে কথা আমরা বলছিলাম। রবীন্দ্রনাথ 19 শতকের শেষ দশকে কলকাতা ছেড়ে যৌথ জমিদারি দেখতে পূর্ববঙ্গে চলে আসেন এবং 1892 থেকে 93 বলেছি, 1892, 93 বা 94, 95 এরকম সময় আকপিছ হবে একটু, যে গল্পগুলো রচিত, সাথে সাথে যে কাব্যগুলো অথবা ছিন্নপত্রের যে সমস্ত অভিজ্ঞতা, সেখানে প্রকৃতির প্রভাব খুব বেশি।
কারণ এমনিতেই রবীন্দ্রনাথ হচ্ছে কল্পনা প্রবণ কবি ছিলেন। এখন কল্পনা প্রবণ কবি ছিলেন বলতেই আমরা বলবো না যে বাস্তব বিচ্যুত কোনো লেখা, বাস্তবতার সাথেই। কিন্তু সেই বাস্তবতার সাথে যখন কবি কল্পনা বা কবি হৃদয়ের কল্পনার যখন মিশ্রণ ঘটে, তখন সেটি উপাদেয় হয় আরো বেশি ভোক্তার কাছে। এবং এই সময় যে সমস্ত ছোট গল্পগুলো রচিত, সেই সময় যে সমস্ত কাব্যগুলো রচিত, সেখানে দেখা যায় যে বেদনাবোধ, বিচ্ছেদ এবং বিরহ কাজ করছে। আমার কাছে মনে হয়েছে যে ইতিহাস পড়ে, রবীন্দ্র জীবনী পড়ে সেখানে মনে হয়েছে যে 1891 বা 92 এই সময় থেকে 1898 পর্যন্ত, 97 পর্যন্ত, এই সময় কিন্তু রবীন্দ্রনাথের পরিবার তার কাছে ছিল না, তার বাচ্চারাও তার কাছে ছিল না, কলকাতাতে অবস্থান করছিল। এবং 1898 থেকে, আমার যদি তথ্য সঠিক হয়, একটু এদিক ওদিক হতে পারে, রবীন্দ্র পরিবার এই পূর্ববঙ্গে চলে আসে এবং তার সাথে কিন্তু বসবাস করে। অর্থাৎ এই সময়কালটায় কিন্তু তার কাব্যে এবং তার ছোট গল্পে কিন্তু বিরহ, বিচ্ছেদ এই বিষয়গুলো আছে এবং প্রকৃতির প্রতি বেশি তন্ময়তা। কারণ এরপরেই, এই 1898 এর পরে গিয়ে দেখা যাবে যে খনিকা কাব্য তিনি রচনা করছেন, কিন্তু খনিকার যে সুর আর তার আগে মানসী বা অন্যান্য যে সমস্ত কাব্য যে সুর, অথবা পোস্টমাস্টার যে সুর, এক রাত্রির যে সুর, সেগুলো কিন্তু আলাদা, বিচ্ছেদের, বিরহের। কিন্তু যখন পরিবার সাথে এসেছে তখন তিনি পরিপূর্ণ। তো এরকম একটা জায়গায় সেই পূর্ববঙ্গের যে প্রকৃতি এই 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 কবিকে, রবীন্দ্রনাথকে উতলা করে তুলেছিল এবং এই রোমান্টিক হৃদয়ে এর প্রভাব ফেলেছিল ব্যাপক। অতিথি গল্পে সেই প্রকৃতির প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। এবং এখানকার সবুজ বৃক্ষরাজি, নীলাকাশ, মেঘ, নদীর ঘোলা জল, স্রোতে ভেসে যাওয়া নৌকা, নৌকার ভেতর বসে থাকা যাত্রীদের বিচিত্র জীবন কাহিনী উঠে এসেছে। আর যেহেতু তিনি ছিলেন জমিদার, সুতরাং তার জমিদারিতে নানান ধরনের প্রজারা আসতেন, তাদের যে জীবন কাহিনী টুকটাক তিনি রাজা হয়েও যেটুকু শুনতেন, সেই আবছা আবছা শোনা, খুব ডিটেলস না, উপন্যাসের মতো অল্প কথায় শোনা। অথবা তিনি পদ্মার বুকে বজরায় বসে আছেন, পদ্মা পার হয়ে যাচ্ছে দূর থেকে নৌকা করে অনেক মানুষ, সেখানে দেখা যাচ্ছে ছিন্নপত্রে এভাবে তিনি লিখেছেন যে এক জায়গায় একটি নৌকায় নতুন নবদম্পতিকে বিদায় দেওয়া হচ্ছে, অনেক মানুষ সেখানে জড়ো হয়েছে। এই যে দূর থেকে দেখা, তাদের কথা কিন্তু শোনা যাচ্ছে না, কিন্তু দূর থেকে ছোট গল্পকার বা কবি রবীন্দ্রনাথ সেটা কিন্তু দেখছেন এবং মনে মনে কল্পনা করছেন, বিষয়টিকে তিনি তার লেখার উপযোগী করে তুলছেন। এবং এই ছোট গল্প আর কবিতার ভিতরে তো একটি প্রকৃতিগত, বলা যায় গঠনগত একটি মিল আছে, ভাবগত মিল আছে। উপন্যাস যেমন সবকিছু বিস্তারণ করে, ছড়িয়ে দেয় এবং লাস্টে গিয়ে জালের মুঠির মতো টেনে তোলে, ছোট গল্প তা নয়, যে কত অল্প বলে কত বেশি বোঝানো যায়। গীতি কবিতাও তাই, কবিতাও তাই, এমন অনেকটা স্কেচ ধর্মী, যে কয়েকটা আঁচড়ে একটি কাহিনী বলা, এমন। তো সেই সমস্ত যে সেই সময়ের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বা পল্লী গ্রাম যেটা আমরা বলতাম, পল্লী বাংলা, সেটি কিন্তু অতিথি গল্পে প্রভাব বিস্তার করেছে। আর বালক মনে প্রকৃতি যেন রহস্যময় হাতছানি দিয়ে তারাপদকে বারবার গৃহ থেকে বাইরে বের করেছে। এবং এটি রবীন্দ্র ছোট গল্পে, অনেক ছোট গল্পে আমরা দেখেছি যে আমাদের সেই শিশু বাচ্চারা পর্যন্ত পদ্মার বুকে বিলীন হয়ে যাচ্ছে, প্রকৃতি ডাকছে তাকে, হাতছানি দেয়, একটা নেশার মতো ব্যাপার। যাই হোক, পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। অতিথি গল্পের গতি ও ভাষা। আমি একটি গল্প লিখব, সেই গল্পের বিষয়ের সাথে যদি গতি এবং ভাষা ঠিক না থাকে, তাহলে কিন্তু আমার বিষয় যতই সুন্দর হোক সেটি কিন্তু চলবে না, বা সেটি কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে না। এখন অতিথি গল্পের নদীর যে গতি, স্রোতের যে গতি, তারাপদ চরিত্রের যে চঞ্চলতা, সেই চঞ্চলতার সাথে রবীন্দ্রনাথের যে ভাষার ব্যবহার, সেটি চমৎকার হয়েছে। এখানে আমরা আরো একটি বিষয় মাথায় রাখবো, যে গল্পের কাহিনী যেমন বেগবান, তেমনি এর ভাষা বেগবান। এবং এই রবীন্দ্র ছোট গল্পের ভাষা আরো গতি পেয়েছিল 1914 পরবর্তী সময় বা এই সময় সবুজপত্রতে যখন তিনি তাদের পারিবারিক জামাতা প্রমথ চৌধুরীর, বলা যায় উৎসাহে,
যখন একেবারে কথ্যরীতির গদ্য বা চলিত গদ্যে তিনি গল্প লিখতে থাকেন এবং তার কবিতাতেও এটা প্রভাব বিস্তার করে। কিন্তু এর প্রস্তুতি পর্ব হিসাবে এই সময়ের গল্প, এই যে 1895, 96, 97 এর দিকের গল্পে তিনি যদিও সাধু দিয়ে বর্ণনা করেছেন, কিন্তু একটু সাধু থেকে ভেঙে সামনের দিকে কথ্যরীতির দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। যদিও তার চরিত্ররা সব মানচলিতে কথা বলে বা কথ্যরীতির চলিতে কথা বলে এমন। আরেকটি বিষয় এসেছে যে কেউ কেউ রবীন্দ্র ছোট গল্পে কাব্য ভাষা প্রয়োগ করা হয়েছে বলে গল্পকারকে দোষারোপ করেন, এমন একটি বিষয় এখানে কেউ কেউ মনে করেন। এখন পৃথিবীর একজন শ্রেষ্ঠ রোমান্টিক গীতিকবি, তার যে ভাষার যে মণিমাণিক্য আছে সেটি দিয়ে যদি ছোট গল্পের বর্ণনাকে বা ভাষাকে যদি অলংকার যুক্ত করেন, তাতে দোষের কোথায় আমি বুঝি না। এটা আমার সমালোচনা। বরং আমার কাছে কথা হচ্ছে যে আমার কাছে সাজানোর মতো যদি কিছু থেকে থাকে, সেটি যদি আমি সাজাই, আমার নান্দনিকতা তো আরো বৃদ্ধি পায়। আর রবীন্দ্র ছোট গল্পের বিষয়বস্তুতে তো কোনো বলা যায় যে নেতিবাচকতা নেই বা কোথাও দুর্বলতা নেই, যে দুর্বলতার জন্য তিনি ভাষার গাঁথুনি দিয়ে সেটাকে ভরে তুলেছেন, তা তো নয়, এমন নয়। যেমন তার বিষয়, যেমন তার চরিত্র, যেমন তার প্রকাশভঙ্গি, সাথে সাথে তেমন তার গদ্য। এই জন্য আমার কাছে ওটা খুব একটা নেতিবাচক মনে হয়নি। এবং 1895 এর জুনে এই গল্পটি লেখা, এমন তথ্য গল্পকার তার ছিন্নপত্রে উল্লেখ করেছেন। অর্থাৎ এর আরো 19 বছর পর 1914-তে গিয়ে প্রমথ চৌধুরীর সবুজপত্রে তিনি চলিত গদ্যে গল্প লিখছেন। অথচ এই গল্প পাঠের সময় এর চমৎকার গতি আমাদেরকে মুগ্ধ করে, যেন প্রবাহমান নদীর সাথে গদ্য গতি প্রতিযোগিতায় নেমেছে। এটা আমার মনে হয়। এই জায়গাটা একটুখানি আমি লোভ সংবরণ করতে পারছি না, আমি একটু যুক্ত করছি যে রবীন্দ্রনাথ ছিন্নপত্রে এই গল্পটির উৎস সম্পর্কে কি বলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। সরাসরি যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত হতে পারছি না, সুতরাং এই ছাড়া আমাদের আর উপায় নেই। আর এই ব্যবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে, এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমরা অবশ্যই ধন্যবাদ দিতেই পারি। অতিথি গল্পের যে লেখার যে সূচনা, যে কারণ, তার একটি পূর্বাভাস দিচ্ছেন রবীন্দ্রনাথ ছিন্নপত্রে 28 জুন 1895 সালে। একটু পাঠ করছি। অতিথি, বসে বসে সাধনার জন্য একটি গল্প লিখছি, খুব একটু আষাঢ়ে গোছের গল্প, একটু একটু করে লিখছি এবং বাইরের প্রকৃতির সমস্ত ছায়া, আলোক, বর্ণধ্বনি আমার লেখার সঙ্গে মিশে যাচ্ছে। আমি যে সকল দৃশ্যলোক ও ঘটনা কল্পনা করছি, তারই চারিদিকে এই রৌদ্র বৃষ্টি নদীস্রোত এবং নদী তীরের সর্বণ, এই বর্ষার আকাশ, এই ছায়াবেষ্টিত গ্রাম, এই জলধারা, প্রফুল্ল শস্যের ক্ষেত ঘিরে দাঁড়িয়ে তাদের সত্যে ও সৌন্দর্যে সজীব করে তুলেছে। কিন্তু পাঠকেরা এর অর্ধেক জিনিসও পাবে না। তারা কেবল কাটা শস্যই পাবে, কিন্তু শস্য ক্ষেত্রের আকাশ, বাতাস, শিশির এবং শ্যামলতা সমস্তই বাদ পড়ে যায়। আমার গল্পের সঙ্গে যদি এই মেঘমুক্ত বর্ষাকালের স্নিগ্ধ রৌদ্র রঞ্জিত ছোট নদীটি এবং নদীর তীরটি, এই গাছের ছায়া এবং গ্রামের শান্তিটি অমনি অখণ্ড রূপে তুলে দিতে পারতুম, তাহলে সবাই তার সত্যটুকু একেবারে সমগ্রভাবে এক মুহূর্তে বুঝে নিতে পারত। অনেকটা রস মনের মধ্যেই থেকে যায়, সবটা পাঠককে দেওয়া যায় না। যা নিজের আছে তাও পরকে দেওয়ার ক্ষমতা বিধাতা মানুষকে সম্পূর্ণ দেননি। সাজাদপুর, 28 জুন 1895, রবীন্দ্রনাথ ছিন্নপত্র। অর্থাৎ এই গল্পটার অঙ্কুর, বীজ তিনি এই ছিন্নপত্রে কিন্তু বলেছেন। তো এভাবেই আমরা বলছি যে সেই যখন তিনি চিঠিপত্র লিখছেন, তখন কিন্তু এভাবেই তার চলিত গদ্যটি কিন্তু তিনি লিখছেন। এবং অতিথি গল্পের যে গতি এবং ভাষা, এটা আমার কাছে মনে হয়েছে যে সঠিক এবং সুন্দর। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। অতিথি গল্পে বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ, এই জায়গাটা আমাদের আলোচনার দাবি রাখে। আমি বেশ 40 মিনিটে শেষ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, 40 থেকে 45 মিনিট এমন। অতিথি গল্পে বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ, যাত্রা,
সঙ্গীত, পাঁচালী, বারোয়ারি মেলা, বাঁশি, কথকতা, রামায়ণ, মহাভারত, রথযাত্রা, এই জিনিসগুলো এখান থেকে 125 বছর, 30 বছর বা 150 বছর আগে আমাদের এখানে যে গতিতে ছিল, যেভাবে ছিল, এখন কিন্তু আর সেগুলো সেভাবে নেই। যদিও ধর্মীয় অনুষঙ্গ হিসাবে রামায়ণ মহাভারত পাঠ বিভিন্ন সনাতন পরিবারে হয়ে থাকে, কিন্তু যাত্রাপালা বিবর্তিত হয়েছে। সঙ্গীত এখন আন্তর্জাতিক বিশ্বের যে বিশ্ব সঙ্গীত, তার প্রভাবে অন্যরকম। পাঁচালী কাহিনী করে বলা, এবং এর সাথে পথের পাঁচালী মিলও রয়েছে, যে পাঁচালী করে বলা অর্থাৎ একদিন এক জায়গায় সমবেত হয়ে কথা বলা, গল্প বলা, এরকম। এবং অঞ্চল ভেদে, স্থান ভেদে বাংলাদেশের বা বঙ্গে নানা জায়গায় এটা নানা রকম। উত্তরবঙ্গে একরকম এবং আমাদের পূর্ববঙ্গে একরকম, পশ্চিমবঙ্গে একরকম। বারোয়ারি মেলা, বছরে বিভিন্ন সময় নানা অনুষঙ্গে বাংলায় মেলার প্রচলন ছিল, এখনো আছে। কিন্তু এখন বই মেলা যে অর্থে, বৃক্ষ মেলা যে অর্থে, বাণিজ্য মেলা যে অর্থে, এগুলো কিন্তু তখন এইভাবে ছিল না। তখন বারোয়ারি মেলা বলতে যে 12 মাসে 13 পার্বণ এবং বৈশাখী মেলা, চৈত্র সংক্রান্তি, আরো যদি বলি রথের মেলা, এগুলো কিন্তু ছিল। এবং এই সমস্ত জিনিসগুলা কিন্তু আমরা ছুটে ছুটে যেতাম, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের ধর্ম কিন্তু এভাবে বিভাজন করেনি। মুসলমানের ঈদে, রোজায় সনাতন ধর্মের ভাইয়েরা এসেছে, ইফতারি করেছে, ঈদে আনন্দ করেছে। সনাতন ধর্মের ভাইদের পূজায়, পার্বণে মুসলিম ভাইয়েরা আমরা গিয়েছি, পূজা পার্বণ করেছি, নাড়ু খেয়েছি। কিন্তু কোথায় যেন একটা বলা যায় যে সেই সুর বা তান কেটে দেওয়ার একটা সম্ভাবনা। যদিও আমাদের প্রগতিশীল মানুষেরা বাংলাদেশে আমরা চেষ্টা করছি যে আমরা অসাম্প্রদায়িক হিসাবে মিলেমিশে আমরা বাস করব, এবং বর্তমান সরকার এ বিষয়ে খুবই সচেতন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ বিষয়ে খুবই সচেতন, আমরা তাকে ধন্যবাদ দিই। এবং আমরা মিলেমিশে এখানে থাকবো, এ বাংলা আমাদের সবার, এরকম। সেই সেই বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ কিন্তু এখানে চলে এসেছে। এবং রথযাত্রার গল্পের শেষ দিকে কুড়ুল কাটায় নাগবাবুদের এলাকায় রথযাত্রার কথা রয়েছে, এবং এই রথের মেলা উপলক্ষে নৌকার মাঝিরা মাদল করতাল নিয়ে যখন বেশ আনন্দের ধ্বনির সাথে যখন এগুতে থাকে, তখন তারাপদ কিন্তু আর বাড়িতে থাকতে পারে না। এবং এই অনুষঙ্গে আমার মনে হচ্ছে যে নৌকা বাইচ যে বিষয়টা, সেটি এখনো কোনো কোনো জায়গায় রয়েছে। যেমন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর সেই জন্মস্থান গোপালগঞ্জের সেই মধুমতি নদীতে এখনো কিন্তু নৌকা বাইচ হয়। খুলনার রূপসা ভৈরবে হয়, ফরিদপুরে হয়, ঢাকার বুড়িগঙ্গাতে হয়, এরকম। গল্পর আলোচনা শেষে আমরা মূল্যায়নে চলে এসেছি বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় বর্ষ বাংলা যে সমস্ত বন্ধুরা আমার সাথে ক্লাস করছে, রবীন্দ্রনাথ আমাদের বাংলা ছোট গল্পের যে জনক, তা এ গল্প পাঠ করে বোঝা যায়। পৃথিবীর একজন শ্রেষ্ঠ গীতিকবির স্বীকৃতি নিয়ে তিনি যখন গল্প লেখেন, তখন সেই গল্পের ভাষা একটু কাব্যিক হবে, এতে কোনো সন্দেহ নেই। বরং গীতি কবিতা আর ছোট গল্পের অন্তরে কেমন যেন একটু মিল রয়েছে। চরিত্রকে বাস্তবতার সাথে মিল রেখে উপস্থাপন এবং চরিত্রের মনের ভেতর ডুব দিয়ে মানব মনের অপার রহস্য খোঁজার চেষ্টা অতিথি গল্পে রয়েছে। এবং আমরা সেটি দেখেছি যে তারাপদ সে কাজটি করেছে, এবং সেই তারাপদকে দিয়ে রবীন্দ্রনাথ, ছোট গল্পকার রবীন্দ্রনাথ করিয়ে নিয়েছেন। আর এর সাথে সাথে একটি কাহিনী নির্মাণ করতে গিয়ে কাহিনীর চরিত্রদের দেশকাল সমাজ এটা ভুলে গেলে হয় না। কথা সাহিত্যিক এটা ভোলেন না। অর্থাৎ তার সমাজ বিচ্যুত, রাষ্ট্র বিচ্যুত বিচ্যুত এই বাস্তবতা বিবর্জিত কোনো চরিত্র যদি নির্মাণ করা হয়, তাহলে কিন্তু সেটি সেটি যে কালজয়ী কালজয়ী কথা সাহিত্য হবে না। রবীন্দ্রনাথ সে ভুল করেননি। অর্থাৎ তারাপদের যে সমাজ, মতিলাল বাবুর যে সমাজ, সেটা কিন্তু তিনি তুলে এনেছেন। এবং সংস্কৃতির যে শেকড়, সেটিও গল্পকার রবীন্দ্রনাথ এখানে তুলে ধরেছেন। এটি খুবই ইতিবাচক। ছোট গল্পের যে হঠাৎ শুরু এবং শেষ হয়েও হইল না শেষ, এই শিল্পগুণ কিন্তু এই গল্পে রক্ষিত হয়েছে। তাই সার্বিক দিক বিবেচনা করে অতিথি একটি সার্থক ছোট গল্প, এটি আমরা বলতেই পারি। আলোচনা শেষ বলা যায় বন্ধুরা। আমি যে ধরনের জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্ন হয়, সেই নমুনা প্রশ্ন এখানে দিয়েছি। কুইজ প্রশ্ন মান 1, সংক্ষিপ্ত প্রশ্ন মান 4, রচনামূলক প্রশ্নের মান 10। এখানে মোটামুটি কয়টি প্রশ্ন দিয়েছি তোমরা দেখে নিবে, এবং এই উত্তরগুলো কিন্তু তোমরা তোমাদের খুঁজে বের করতে হবে, এই হচ্ছে কথা। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি।
সহায়ক গ্রন্থাবলীর একটি তালিকা দিয়েছি। যারা রবীন্দ্রনাথের কথা সাহিত্য এবং ছোট গল্প নিয়ে কাজ করেছেন তাদের বইয়ের তালিকা এখানে আছে, এখান থেকে তোমরা সহযোগিতা নিতে পারো। সৈয়দ আকরাম হোসেন, রথীন্দ্রনাথ রায়, আনোয়ার পাশা, বুদ্ধদেব বসু, বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর, তারা তাদের প্রবন্ধে এই রবীন্দ্র ছোট গল্প নিয়ে নানান ধরনের প্রবন্ধ রচনা করেছেন। বইগুলো তোমরা পাবে খুঁজলে, চমৎকার বইগুলো আমি পড়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলা তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা যারা অনলাইন জুম ক্লাসে আমার সাথে সংযুক্ত হয়ে আমার এই ক্লাস করছো এবং সামনে করবে, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমার প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা যারা এই উদ্যোগে সামিল হয়েছেন, সংশ্লিষ্ট সবারকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে বলা যায় যে আমরা একেবারেই শেষ করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আমি উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা হতে। আশা করি করোনাকালীন এই সময়ে তোমাদের দিন সচেতনভাবে যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে তোমরা সামনে নিরাপদ যে জীবন সেটি তোমরা নির্বাহ করবে এবং আগামী যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসে তোমরা হাজির থাকবে। এই ক্লাসগুলো বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাবে, সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় যখন এগুলো দিবে তখন সেগুলো তোমরা সংগ্রহ করবে এবং বাসায় বসে পাঠ করবে এবং তোমাদের বলা যায় লেখাপড়ার যে গতি সেটা ঠিক থাকবে। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন।